বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সাফাত সহ দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে ঘটনার সত্যতা। ব্রিফিংয়ে ডিএমপি। আপনারা জানেন আমরা ভোর রাতে আসামিদের পেয়েছি এবং আজকেই আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে উপস্থাপন করব। আমাদের তদন্তের কার্যক্রম বা জিজ্ঞাসাবাদের ফুল কোর্স শুরু হবে রিমান্ডে পাওয়ার পরে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে জিনিসটা পেয়েছি ঘটনা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। অভিযুক্ত আরো ৩ জনকে গ্রেফতারে চলছে অভিযান। ২ আসামিকে আজই তোলা হবে আদালতে। ছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজশাহীর গোদাগাড়ীতে অপারেশন সান ডেভিল সমাপ্ত ঘোষণা। জঙ্গি আস্তানা থেকে বোমা, পিস্তল ও গুলি উদ্ধার। পুলিশ হেফাজতে উদ্ধার হওয়া নারী ও 2 শিশু। নানা সমস্যার মধ্যে চলছে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম। শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। সংকটের কথা স্বীকার করে ধৈর্য ধরার পরামর্শ কর্তৃপক্ষের। অবৈধ দখলে মৃতপ্রায় চট্টগ্রামের প্রাণ চাক্তাই খাল। সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতেই জলাবদ্ধতা। দখলদারদের তালিকা হলেও উচ্ছেদের উদ্যোগ নেই। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র শবে বরাত পালিত। নামাজ, জিকির, আসকার সহ রাতভর নফল ইবাদত। মহান আল্লাহর রহমত কামনা। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু টাইগারদের। দেশের বাইরে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, এ বিষয়ে আরও তদন্তের জন্য এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সহায়ক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার 5 দিন পর বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে সিলেট থেকে গ্রেফতার করা হয় সাফাত ও সাদমানকে। পরে 2 আসামিকে ভোররাতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। দুপুরে তাদেরকে ঢাকার বিশেষ আদালত 8A তুলে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মামলার অন্য আসামি সাফাতের আরেক সহযোগী নাইম এবং দেহরক্ষী ও গাড়ির চালক এখনও গ্রেফতার হয়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 28 মার্চ রাতে বনানীর 4 তারকা হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই 2 ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রায় 40 দিন পর বনানী থানায় মামলা করেন ওই 2 শিক্ষার্থী। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে জিনিসটা পেয়েছি ঘটনা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। অন্যান্য আসামি যারা এখনো পলাতক আছেন তাদেরকে আমরা আমাদের অভিযান যেহেতু এখনো চলমান আছে, আমরা অভিযানের একটি সফল শুরু করেছি মাত্র, অভিযান এখনো শেষ হয়নি। তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তারের অভিযানটা শেষ হবে। এই মামলার বাদীদের প্রতি একটি সংবেদনশীল থেকে আমরা যাতে তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে পারি, এই জন্য মাননীয় কমিশনার গতকাল একটি তদন্ত সহায়ক কমিটি গঠন করেছেন। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। দর্শক, আপনারা ঠিক যেমনটি জানেন, বনানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষণ মামলার 2 আসামি এই সাফাত আহমেদ এবং সাদমান সাকিবকে কিন্তু গতকাল রাতে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে ঢাকায় ডিবি অফিসে। সেখানে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কিন্তু ঘটনার সত্যতাও পাওয়া গেছে। তো এই মুহূর্তে আমি রয়েছি এই আদালত প্রাঙ্গণে। সেই আদালত প্রাঙ্গণে আজকে আপনারা জানেন সাপ্তাহিক ছুটি থাকার কারণে কিন্তু বিশেষ আদালতে তাদেরকে তোলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি বিশেষ আদালত 8
বিচারক রায়হানুল ইসলামের আদালতে তাদেরকে হাজির করা হবে এবং হাজির করে পুলিশের পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। আর আসামি পক্ষে থেকে বলা হয়েছে যে তারা আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং তারা হচ্ছে এই রিমান্ডের বাতিলের জন্য আবেদন করবে। এছাড়া এখানে যে আমরা আসার পর যে দেখতে পেয়েছি যে আসামি পক্ষের আত্মীয় স্বজনরা অনেকে এসেছেন এবং আমরা জানতে পেরেছি যে সাফাতের পরিবারের সদস্যরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছলে হয়তো কথা বলে আমরা জানতে পারবো আসলে তারা কি কি পরবর্তী পদক্ষেপ নেবেন। এছাড়া এখানে হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসামিদেরকে হয়তোবা 2:30টা নাগাদ এখানে নিয়ে আসা হবে এবং যতটুকু আরেকটু জানতে পেরেছি যে আদালতটি রয়েছে রায়হানুল ইসলামের আদালতটি 3টার সময় বসবে। আদালত 3টার সময় বসলে 3:10 কিংবা 15 মিনিটে আসলে আসামিদের আদালতে হাজির করা হবে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতে সিলেটের একটি বাসা থেকে এই বনানীতে 2 ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ এবং সাদমান শফিককে কিন্তু আটক করা হয় এবং যে বাড়িটি থেকে আটক করা হয় সেই বাড়ি থেকে তারা কিন্তু বুধবার রাতের বেলা সেই বাড়িতে গিয়েছিল এবং বেশ কয়েকদিন সেখানে অবস্থান করছিল। তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ঢাকার একটি বিশেষ দল সিলেটে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদেরকে কিন্তু বেশ কিছুদিন ধরেই এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজছিল এবং এই খোঁজার কারণে কিন্তু তাদের যে ঢাকার বাসা রয়েছে এবং অন্যান্য স্থানে সিলেট কুমিল্লা সহ বিভিন্ন স্থানে তাদের কিন্তু অভিযান চালিয়েছে। এই মামলায় কিন্তু এখনো 3 জন আসামি পলাতক রয়েছে। এই 3 জন আসামিদের ধরতেও কিন্তু বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ সদর দপ্তরের যে বিশেষ টিম রয়েছে সেই বিশেষ টিমটি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিন্তু তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং এই বিষয়ে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 9টা থেকে কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা যাবত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এবং তার সাথে ছিল যে তদন্তভার যাদের রয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টারে সেখানে একটি দলও কিন্তু সেখানে রয়েছিল। এছাড়া আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে গত 28শে মার্চ কিন্তু এই বনানীতে একটি 4 তারকা হোটেলে দুজন বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এর প্রায় 40 দিন পর কিন্তু তারা বনানী থানায় মামলা করে। মামলার পরের থেকে কিন্তু পুলিশ আসলে এসব আসামিদের খুঁজছিল কিন্তু গতকাল আসলে রাতের বেলা তারা সিলেট থেকে 2 জন আসামিকে গ্রেফতার করতে সামর্থ্য হয়। তো আসলে এখানকার সর্বশেষ তথ্যটি যেটা আমি বলতে পারি যে এখানে 2:30টার দিকে হয়তোবা 2 জন আসামিকে আনা হবে এবং 3টার সময় আদালত বসবে এবং তাদেরকে তার পরপরই আসলে সে আদালতে উপস্থাপন করা হবে। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। দর্শক, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরের সংবাদে। রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় অপারেশন সান ডেভিল সমাপ্ত ঘোষণা করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহত 5 জঙ্গির লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায় সকাল 9:45টার দিকে বেনিপুর গ্রামের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে বোমা নিষ্ক্রিয়কারী দল। ঘটনাস্থল থেকে 11টি বোমা, একটি পিস্তল, 2 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করায় তারা। পরে আত্মঘাতী 5 জঙ্গির লাশ উদ্ধারের পর 2 জনের শরীরে সুইসাইডাল ভেস্ট ছিল বলে জানানো হয়। তারা বড় ধরনের জঙ্গি তৎপরতায় জড়িত ছিল বলেও জানায় পুলিশ। এদিকে নিহতদের লাশ নেবে না বলে জানিয়েছে পরিবার। গতকাল জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে এক নারী সহ 5 জঙ্গি নিহত হয়। অভিযানে জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিন। এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আত্মসমর্পণকারী এক নারী জঙ্গি এবং বিশেষ কৌশলে উদ্ধার 2 শিশু পুলিশ হেফাজতে রয়েছে। আমরা বাড়িতে ঘুমিয়ে শান্তি পাই না, কখন কোন জঙ্গি বোম মারে বলা যায়। কি হয় না হয়, আমরা তো আশেপাশে জমি জায়গাতে কাজ টাজ করি, ভয় তো লাগছে। আমাদের যে অপারেশন সান ডেভিল, এই সান ডেভিলটা আমি আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্ত ঘোষণা করছি। এখানে 5টা ডেড বডি ছিল এবং বোম ডিসপোজাল টিম ঘরের ভিতর থেকে 11টি আনএক্সপ্লোডেড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করে সিআইডির ক্রাইম সিন ইউনিট এখানে ছিল, তাদেরকে হ্যান্ডওভার করি এবং সিআইডির ক্রাইম সিন থেকে সার্চ করে বিভিন্ন ধরনের আপনার যে আলামত, এই আলামতগুলি জব্দ করে। সঠিক কোড নম্বর দিয়ে অনলাইনে আবেদন করলেও তা বারবার প্রত্যাখ্যাত হওয়া ও মোবাইলে ফিরতি এসএমএস না পাওয়া সহ নানা সমস্যার মধ্য দিয়ে দেশব্যাপী চলছে একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তি কার্যক্রম। উপায়ন্তর না পেয়ে শিক্ষার্থীরা ছুটছেন বিভিন্ন কলেজের ভর্তি তথ্য কেন্দ্রে। অনেকে আবার নির্ভুল আবেদন করতে শরণাপন্ন হচ্ছে ইন্টারনেটের দোকানেও। একসঙ্গে লাখ লাখ শিক্ষার্থী অনলাইনে ফর্ম পূরণের চেষ্টা করার কারণে সার্ভার লোড নিতে পারছে না বলে জানিয়েছে ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা বুয়েট। মাহমুদ রাকিবের রিপোর্ট।
বাসায় বসে নিজে ভর্তি ফর্ম পূরণ করলে নানা ধরনের ভুল হতে পারে এই আশঙ্কায় রাজধানীর নামকরা একটি কলেজের ভর্তি তথ্য কেন্দ্রে এমন ভিড় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। এ তথ্য কেন্দ্র থেকে শিক্ষার্থীরা আবেদন পদ্ধতি জানার পাশাপাশি সরাসরি অনলাইনেও আবেদন করতে পারছেন। মূলত একাদশ শ্রেণীর পুরো ভর্তি প্রক্রিয়া অনলাইন ও মোবাইল SMS ভিত্তিক হওয়ায় নানা সমস্যার সম্মুখীন হয়ে শিক্ষার্থীদের কলেজের হেল্প ডেস্কে ভিড় করতে হচ্ছে বলে জানান ভর্তিচ্ছুরা। সিস্টেমটা একটু জটিল, তাই এখানে এসে করলে জিনিসটা ইজি হয়ে যাবে। একটা ভুল টুল থেকে যেতে পারে, কিন্তু এক্সপার্ট আছে তো তাদের কাছ থেকে মনে করেন আমরা সিউরিটি পেয়ে যাচ্ছি, তারা আমাদের হেল্প করতে পারছে। ঝামেলা হয় যে আবার সঠিকভাবে নাও হতে পারে, সে কারণে বাসা করিনি। অনলাইনের যে ফিলআপের কাজটি এখানে যারা আসছে তাদেরটা আমরা করে দিচ্ছি। বিশেষ করে SMS-টা আমাদের খুব ডিলে হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তির সুযোগে অনেক জায়গায় আবার কম্পিউটার কম্পোজের দোকানেও অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করা হচ্ছে। পারিশ্রমিক বাবদ নির্ধারিত টাকার চেয়ে কিছু বেশি নিলেও নির্ভুল আবেদন করতে সেখানেও হাজির হচ্ছেন অনেক শিক্ষার্থী। তবে শিক্ষার্থী ও দোকানদারদের দাবি ধীরগতির ইন্টারনেট ও ফিরতি SMS পেতে দেরি হওয়ার কারণে ভোগান্তি বাড়ছে তাদের। 1 ঘন্টা ছিলাম, হলো না, তারপর বাসায় চলে গেলাম, আজকে আবার আসলাম। মানে এত দেরি হলে তো সমস্যা আমাদের। বাসা করলে একটু ভুলমূল হয়, এই জন্য আমরা এখানে আসছি। এখানে আসার পরেও দেখি এখানে অনেক ঝামেলা। কলেজ চুজ করলে কলেজ আসে না, একটা অ্যাপ্লাই করতে গেলে 2 থেকে 3 ঘন্টা সময় ওয়েট করতে হচ্ছে। সাবমিট দেওয়ার আগে ক্যান্সেল হয়ে যায়, পেজ স্লো হয়ে যায়, করতে পারতেছি না। প্রিন্ট দেওয়ার আগে হয়তো বা পেজটা ডাউন হয়ে যায়। ট্রানজেকশন আইডি দেখাচ্ছে, মানে আমরা দিচ্ছি ঠিক, কিন্তু আপনার ওটা হচ্ছে যে রং দেখাচ্ছে। এইভাবে যদি হয় তাহলে আমরা একটা ছাত্র ছাত্রীর যে পূরণগুলো কিভাবে আপনার করবো। সমস্যা স্বীকার করে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছেন ওয়েবসাইটের গতি বাড়াতে চেষ্টা অব্যাহত আছে। আর কলেজ কর্তৃপক্ষ তাড়াহুড়ো না করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। আজকে করলে সে একটু এগিয়ে থাকলো বা তাকে গুরুত্ব বেশি দেওয়া হবে, নট দ্যাট আজকে যে করবে এবং 26 তারিখের লাস্ট ডেটে যে করবে সমান গুরুত্ব পাবে। গুরুত্ব যেটা তার অর্জিত যে ফলাফল সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কম্পিউটার সিস্টেমে 12, 13, 14 লক্ষ ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে ইনপুট দেবে। সুতরাং এখানে ত্রুটি বিচ্যুতি কিছু হতেই পারে। আমাদের আরো সক্রিয় হতে হবে যাতে নাকি আমাদের ছাত্রদের এই ভোগান্তি না ঘটে। 26শে মে পর্যন্ত অনলাইন ও মোবাইল SMS এর মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সুনামগঞ্জের হাওরে মাছ না পাওয়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে মৎস্যজীবীরা। বঞ্চিত খাদ্য নিরাপত্তা কর্মসূচি থেকেও লিজ প্রথা বাতিলের দাবি। এবং ভোলার তজুমউদ্দিনে জেলে পুনর্বাসনে বরাদ্দ চাল 2 মাসেও বিতরণ করা হয়নি। মাছ ধরায় বিরত থাকলেও সরকারি সাহায্য বঞ্চিত জেলেরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার প্রাথমিক প্ল্যাটফর্ম হিসেবে বেগম খালেদা জিয়া রূপকল্প 2030 ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপির রূপকল্প 2030-কে ভেলকিবাজির ভীষণ বলেও মন্তব্য করেন তিনি। আগামীতে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলেও মনে করেন কামরুল ইসলাম। নির্বাচনে আসার জন্য নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য সেই বক্তৃতা তার 2 ঘন্টার বক্তৃতা, আমরা তাদেরকে স্বাগত জানাই। আগামী নির্বাচনে তারা আসবেন, আমরা তাদের সাথে নির্বাচনী খেলা খেলতে চাই। তাদেরকে ছাড়া একা মাঠে আমরা গোল দিতে চাই না। মানুষ এই সমস্ত রূপকল্পের, এই সমস্ত ঘোষণা 2 ঘন্টার বক্তৃতায় মানুষ বিভ্রান্ত হয় না। মানুষ তাদেরকে এই সন্ত্রাসী দলের নেত্রীকে বা সন্ত্রাসী দলকে মানুষ চিনে ফেলেছে, মানুষ বুঝে ফেলেছে, তাদের চরিত্র মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। আর রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপির ফিরে আসার বাংলাদেশে কোনো সম্ভাবনা নাই। মানুষ তাদেরকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনবে না। বেগম খালেদা জিয়ার ভিশন 2030 অন্তঃসার শূন্য বলে মন্তব্য করেছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। ভিশন 2030 আওয়ামী লীগের 8 বছর আগে ঘোষিত ভিশন 2021 ও 2041-এর অনুকরণ বলে মন্তব্য করেন তিনি। রংধনু আকাশে হঠাৎ আসে, হাওয়ায় মিলিয়ে যায়,
সেই রংধনু আর খুঁজে পাওয়া যায় না। আর বেগম খালেদা জিয়ার ভীষণও হচ্ছে ঠিক সেরকম, তিনি ঘোষণা করেছেন, ঘোষণার পর আর কোনো খবর নাই, খবর পাওয়া যাবে না। ভীষণ 2030 এটি হচ্ছে একটি অন্তঃসার শূন্য, অন্যের কাছ থেকে ধার করা, নকল করা, চুরি করা একটি ভীষণ নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী দল হিসেবে যে তকমা লেগেছে, সেই তকমা থেকে বেরিয়ে আসার ব্যর্থ প্রচেষ্টার অংশ হিসাবেই বেগম খালেদা জিয়া ভীষণ 2030 ঘোষণা করেছে। কিন্তু জনগণ অত বোকা নয়। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি সামনে নিয়ে আসাকে দুর্ভিসন্ধি বলে অভিহিত করেছে বিএনপি। ইভিএম ব্যবহারে কারচুপির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন দলের শীর্ষ নেতারা। ভীষণ 2030 উন্নয়নের পথ দেখাবে বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, দেশ যতদূর এগিয়েছে তা বিএনপির সংস্কারের কারণেই, এতে আওয়ামী লীগের কোনো কৃতিত্ব নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। গত কয়েকদিন আগে ভারতে কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট কারসাজির ঘটনা ঘটেছে সেটির ছবি সহ প্রকাশ করা হয়েছে। তাই বর্তমানে আবারও ইভিএম এর বিষয়টিকে নির্বাচন কমিশন কর্তৃক সম্মুখে নিয়ে আসা দুরভিসন্ধিমূলক। ব্যক্তিগতের সক্ষমতা বাড়িয়ে যে বিনিয়োগ হচ্ছে এগুলো বিএনপির সংস্কারের কারণে। আওয়ামী লীগ কোন রকমের সংস্কার করে নাই, তারা করতে পারেও নাই। বাংলাদেশ আজকে যেখানে এসেছে বিএনপির সংস্কারের কারণে। নিজ নিজ গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধ কামনার মধ্য দিয়ে পালিত হল সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। আল্লাহর নৈকট্য লাভে রাতভর নামাজ আদায়ে, কোরআন তিলাওয়াত, জিকির আসকার ও নফল ইবাদাতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। পুরনো ভুল ত্রুটি থেকে মুক্তি আর পাপ ও পঙ্কিলতা মুক্ত আগামী দিনের কামনায় ফজরের নামাজের পর মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। রাশেদ বাপ্পির রিপোর্ট। পরম করুণাময় মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে অশ্রু বিসর্জন। এভাবেই মসজিদে মসজিদে রাতভর নফল ইবাদত ও মোনাজাতে মগ্ন ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। উদ্দেশ্য মহিমান্বিত লাইলাতুল বরাতের রাতে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ, পাপমুক্তি ও সুন্দর আগামীর। এর আগে বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই দলে দলে মসজিদে সমবেত হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে মুসল্লির সংখ্যা। এশার নামাজের পর ফজরের আগ পর্যন্ত মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শবে বরাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে চলে বয়ান, জিকির আসকার ও মিলাদ মাহফিল। পুণ্যময় এই রাতে পরপারে ঠাঁই নেয়া প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন স্বজনরা। একই সাথে দান খয়রাত করেন। বাবা মার জন্য দোয়া করেছি, দাদা দাদির জন্য দোয়া করেছি, বাচ্চা কাচ্চা যাতে সৎ মানুষ হয়, ভালো হয়, এগুলো কামনা করছি। আমাদের যা আত্মীয় স্বজন রয়েছে, পিতা মাতা রয়েছে, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরের মধ্যে জানি না কি অবস্থা রয়েছে, আজকের এই রাতের উসিলায় তাদেরকে যেন মাফ হয়ে যায়। নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য আল্লাহ যেন সবার ভালো রাখে, এর জন্য দোয়া করছি। ফজরের নামাজের পর মসজিদে মসজিদে করা হয় বিশেষ মোনাজাত। পাপ মুক্তির পাশাপাশি পবিত্র রাতের মহিমায় উদ্ভাসিত হোক বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধ। বাংলাদেশ তথা পুরো বিশ্বে প্রতিষ্ঠা পায় সুখ, শান্তি ও সমৃদ্ধি, এমনটাই প্রত্যাশা সকলের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অপরাধী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা নিউ ইয়র্কের সফল হবে না। বাংলাদেশি সহ এশীয়দের আশ্বস্ত করলেন মেয়র, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। অবৈধ দখলের কারণে এখন মৃতপ্রায় বন্দরনগরী চট্টগ্রামের প্রাণ চাক্তাই খাল। ক্রমেই সংকুচিত ও ভরাট হয়ে যাচ্ছে খালটি। সামান্য বৃষ্টি ও জোয়ারের পানি বের হতে না পারায় প্রতি বছর বর্ষায় তলিয়ে যায় আশপাশের এলাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে খাল দখলদারদের তালিকা প্রস্তুত করা হলেও উচ্ছেদের ব্যাপারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে পার্থপ্রতিম বিশ্বাসের 2 পর্ব ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। নগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খাল। বৃষ্টি ও জোয়ারের পানি এই খালের মাধ্যমে বের হয়ে যায়।
কিন্তু দখলদারদের কবলে পড়ে ক্রমেই যেন অস্তিত্ব হারাতে বসেছে খালটি। দিন দিন শুরু হয়ে যাচ্ছে এটি। গত বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাকতাই খালে 47 দখলদারের তালিকা প্রস্তুত করা হলেও দীর্ঘদিন পেরিয়ে গেলেও উচ্ছেদে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। অবৈধ দখল, অপরিকল্পিতভাবে সরকারের স্থাপনা এবং অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়ি স্থাপনার কারণে বৃষ্টির পানিতে সয়লাভ হয়ে যায়। অবৈধ দখলদারদের তালিকাও প্রস্তুত হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে এগুলো কেন উচ্ছেদ করছে না, এটা আমাদের বোধগম্য নয়। যে দলের লিডারেরা নেতারা আছে ঘরগুলো ভাড়া দিতেছে, ব্যবসা করতেছে। সরকারি থেকে শুরু করে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান সহ সবাই এই দখলের সাথে যুক্ত বলে জানান নগর পরিকল্পনাবিদ। এই দখলদাররা খুব প্রভাবশালী ব্যক্তিত্ব। এই প্রভাবশালী ব্যক্তিরা হয় সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তাদের সদ্ভাব আছে। কাজেই এই রাজনৈতিক দৃঢ় অভিলাষ ছাড়া এবং প্রশাসনের দৃঢ়তা ছাড়া এই নালাখাল উদ্ধার করা সম্ভব নয়। আদালতের নির্দেশনা না পাওয়ায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না বলে দাবি সিটি মেয়র ও জেলা প্রশাসকের। জেলা প্রশাসনকে এটা দায়িত্ব অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসন সেই হিসাবে সার্ভেও করেছেন এবং তারা চিহ্নিতও করেছেন। এখন এই ক্ষেত্রে ধরেন পরবর্তী করণীয় যেটা সেটা যদি করতে হয় তাহলে তখন এই আদালত যে নির্দেশন দিয়েছেন এটার একটা সার্টিফিকেট কপি লাগবে। মেয়র মহাদের সাথে কথা বলে আমরা দেখি যে কিভাবে উচ্ছেদ করা যায়। তবে উচ্ছেদ এটা করতেই হবে, যেহেতু চাকতাই খাল যতক্ষণ পর্যন্ত অবৈধ দখলদার মুক্ত না হবে ততক্ষণ এই জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে না। সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী চাকতাই খালের দৈর্ঘ্য প্রায় 18,800 ফুট, প্রস্থ এলাকা ভেদে 20 থেকে 70 ফুট পর্যন্ত। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বাঁধ ভেঙে হাওরের জমির ধান 2 সপ্তাহ পানির নিচে থাকায় দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। মাছের মড়কের পর মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও হাওরে মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে চরম বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। তাদের সহযোগিতায় কেউ এগিয়েও আসছে না। ইকরামুল কবিরের 4 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে আজ দেখুন হাওর পাড়ের মৎস্যজীবীদের করুণ চিত্র। সঙ্গে ছিলেন হিমাদ্রি শেখর ভদ্র, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সুনামগঞ্জের মাটিয়ান হাওরে জাল ফেলে টানছেন জেলেরা। এ সময় হাওরে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়লেও এখন মিলছে না কাঙ্ক্ষিত মাছ। গত 30 মার্চের পর হাওরগুলো তলিয়ে যাওয়ার পর মাছের মড়ক দেখা দেয়। এতে 24টি হাওরে 50 মেট্রিক টন মাছ মরে যায়। এই মড়ক মৎস্যজীবীদের মরণ কামড় হয়ে দেখা দিয়েছে। আমরা যে কিতা করে খাইমু একমাত্র এটা বউ অঞ্চল আর কেউ কইতে পারতো না। বিষাক্ত পানি আউরের সবগুলো মাছ মরে গেছে। আমরা জাল ফালাই, কিন্তু জালে কোনো মাছই পাওয়া যায় না। জেলার লক্ষাধিক মৎস্যজীবী সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচি থেকেও বঞ্চিত রয়েছে। আমার মৎস্যবিদের মাধ্যমে আমরা একটা তালিকা তৈরি করে পাঠিয়েছি। আশা করছি ডিপার্টমেন্টও চিন্তা ভাবনা করছে, রিলিফ মিনিস্ট্রির সাথে যোগাযোগ হচ্ছে, চিন্তা ভাবনা করছে, তাদেরকেও সরাসরি আমরা কিছু পুনর্বাসনের ব্যবস্থা করব। এমন পরিস্থিতিতে মৎস্যজীবীরা হাওরগুলোর লিজ প্রথা বাতিল করে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন। প্রতিটা হাওর উন্মুক্ত করে দেয় সরকার, যাতে মাছ ধরতে পারে আমরা কৃষকরা। এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। সরকার যেন অনুরোধ করি, ডাকনা দিয়ে ফি দিয়ে দেয়, ফি দিলে মাটি সবগুলো আবরি। মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পরমাণু শক্তি কমিশন সহ বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান হাওরের পানি পরীক্ষা করে অ্যামোনিয়ার অতিরিক্ত উপস্থিতি এবং অক্সিজেনের ঘাটতির কারণে মাছের মড়ক দেখা দেয় বলে জানায়। ঢলের পানিতে হাওরগুলো নিমজ্জিত থাকার ফলে প্রায় 41 কোটি টাকার মাছ মরে যায়। এর ফলে হাওরগুলোতে মাছের আকাল দেখা দিয়েছে। মৎস্যজীবীরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। সুনামগঞ্জের মাটিয়ান হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। বড় মৌসুমে নতুন ফসল ঘরে ওঠানোর আগেই কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছে ধানের ব্লাস্ট রোগ। সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়েছে শিলাবৃষ্টি ও কালবৈশাখী তাণ্ডব। দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ছড়া খুশির বদলে দীর্ঘশ্বাস রাজশাহী অঞ্চলের কৃষকের। ধান কাটলেও হাসি নেই তাদের মুখে। ঋণ শোধের সরকারি সহায়তা চেয়েছেন তারা। এ ব্যাপারে আশ্বস্ত করেছেন কৃষি কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। মোহনপুর উপজেলার আতানারায়ণপুর গ্রামের 100 বছরের বৃদ্ধ আব্দুল মজিদ সর্দার জীবদ্দশায় গ্রামে ধানের ক্ষেতে এমন বিপর্যয় কখনো দেখেননি। তাই অসুস্থ শরীর নিয়েও উঠে এসেছেন রুজিরুটির একমাত্র এই উৎসে। আমার বয়স হয়ে গেছে,
কিন্তু এইরকম দুধ বৃষ্টি ধান মারা আমার পড়া করে দেখিনি। বৃষ্টি আর সেচ সারের যথেষ্ট ব্যবহারে প্রকৃতির এই সবুজ গালিচায় আশীর্বাদ হয়েছিল চকচকে ধান শীষ। কিন্তু এপ্রিলের শেষে ধানে চিটার পাশাপাশি ধান পাতা ও শীষে দেখা দেয় ব্লাস্ট রোগ। একই সময় কালবৈশাখী ঝড় ও পরপর কয়েকদিন শিলাবৃষ্টিতে হেক্টরের পর হেক্টর নষ্ট হয় আবাদ। এতে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পুঁজি না ওঠায় শঙ্কা তাদের। স্বাভাবিক জীবিকা নির্বাহের চিন্তায় হতাশ কৃষক। এ অবস্থা জেলার তানোর, মোহনপুর, পবা ও দুর্গাপুর উপজেলার অধিকাংশ ধান ক্ষেতের। এমন একটা অবস্থা হয়েছে যে ধানগুলো চিপচিটা হয়ে গেছে ঝড়ে, এক শিকেও ধান নাই, মানে সম্পূর্ণ ঝড়ে পাড়া ফুল ধরা মারা দিছে। আমরা যে শ্রমিক লাগাবো এই লেবারের খরচে আমাদের ধান দিয়ে আসবে না। এই অবস্থায় পরামর্শের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারি অনুদান দেয়া হবে বলে জানান এ অঞ্চলের শীর্ষ কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে তাদেরকে আমরা এই বাকি যে ধান আছে দ্রুত কাটিয়ে নেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে বরু মৌসুমে ৬৭,৩৩০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩,০২,০০০ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ভোলার তজুমউদ্দিনে জেলের পুনর্বাসনে বরাদ্দকৃত প্রায় ৫৭৬ টন চাল বিতরণ না করে রহস্যজনক কারণে গুদামে মজুদ রাখা হয়েছে। গত ২ মাসে দুস্থ জেলেদের মধ্যে এ চাল বিতরণে কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। ফলে নিষেধাজ্ঞা মেনে মার্চ এপ্রিল ২ মাস মাছ ধরা থেকে বিরত থাকা প্রায় ৭,০০০ জেলে সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়ী করে চাল দ্রুত বিতরণে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত মার্চ এপ্রিল ২ মাস ইলিশ রক্ষা অভিযানের সময় বেকার জেলেদের পুনর্বাসনের জন্য তজুমউদ্দিন উপজেলার ৭,১৯৬ জন জেলের জন্য মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযানের শুরুতেই জেলা প্রশাসকের দপ্তর থেকে ২ মাসের জন্য ৫৭৬ মেট্রিক টন চালের ছাড়পত্র দেওয়া হয়। ৩০ মার্চ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে ৫ ইউপি চেয়ারম্যানদের অনুকূলে প্রথম কিস্তির ২৮৮ মেট্রিক টন চালের ডিও লেটার দেওয়া হয়। কিন্তু ওই চাল বিতরণ না করলেও ২৬ এপ্রিল ওই ৫টি ইউনিয়নে দ্বিতীয় কিস্তির ২৮৮ মেট্রিক টন চালের ডিও লেটার দেয় কর্তৃপক্ষ। কিন্তু ওই চালও বিতরণ না করে গুদামেই রেখে দেওয়া হয়েছে। ফলে সরকারি কোনো সাহায্য পাননি জেলেরা। আমরা চাল দিব কইছে, চাল দেয় না আমাদের, এবং দিব আইয়ে নেই বলে চাই। আমরা অনেক গেছি চেয়ারম্যান মেম্বারের কাছে, এরা কইতে আসছে না এখনো চাইলে আসে না, আইলে দিমু পাইবা। এই চাল বিতরণ না করে মজুদ রাখার বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়ী করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য নিয়ন্ত্রক। বরাদ্দকৃত জেলে পুনর্বাসনের চাল গুদামে মজুদ আছে উল্লেখ করে খাদ্য বিভাগের এই কর্মকর্তা বলেন, দুস্থ জেলেদের কথা চিন্তা করে চালগুলো মজুদ রেখেছেন। এখন চেয়ারম্যানরা সবাই বলছে যে আমরা কিছু চেয়ারম্যানের নক করছি, ঢাকা আছে বলে ঢাকার পয়সা নিয়ে যাবে, আর বলতেছে যে সবাই ১ সপ্তাহের মধ্যে মাল উত্তোলন করে নিয়ে যাবে। উপজেলায় মোট ১৩,৫১৮ জন নিবন্ধিত জেলে সহ প্রায় ২০,০০০ জেলে রয়েছেন। সময় সংবাদ, ভোলা। জয়পুরহাটে রোগ বালাইয়ের আক্রমণে এবার ধানের ফলন ভালো হয়নি। এই অবস্থায় বিপাকে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ জানায় চলতি বছর জেলায় ৭২,৩০৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়। তবে রোগ বালাইয়ের পাশাপাশি চিটার পরিমাণ বেশি হওয়ায় আশানুরূপ ফলনের দেখা পাননি চাষিরা। সেই সঙ্গে স্থানীয় বাজারে ধানের মূল্য দিন দিন কমে যাচ্ছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় বাধ্য হয়ে পাশের জেলায় ধান বিক্রি করতে ছুটছেন কৃষকরা। পিছিয়ে পড়া পাট খাতের উন্নয়নে সরকার নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। সকালে ডেমরার লতিফ বাওয়ানি জুট মিলে বাণিজ্যিকভাবে পাটের পলিমার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমানে পাট ব্যাগ হাতে তৈরি করা হলেও ১ মাসের মধ্যে লতিফ প্রামাণিক জুট মিলে অটোমেশনের মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হবে। এ সময় বক্তারা বলেন, যুগোপযোগী এই কার্যক্রমের মাধ্যমে পাট খাতে হারানো গৌরব ফিরে আনা সম্ভব হবে।
মঙ্গল গ্রহের গবেষণায় রোবটের যথার্থ ব্যবহার করতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মার্স প্রতি বছর আয়োজন করে রোবট প্রতিযোগিতার। পৃথিবীতেই মঙ্গল গ্রহের আদলে তৈরি পরিবেশে রোবটগুলোকে দেয়া হয় নানা চ্যালেঞ্জ। এর ভেতর সেরা 5-এ পৌঁছানো অত্যন্ত গৌরবের বলে মনে করা হয়। আগামী 1 জুন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির তৈরি একটি রোবট। শফিক মোহাম্মদের প্রতিবেদন। মঙ্গল গ্রহের এবড়োথেবড়ো পথ চলতে সক্ষম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের তৈরি এই রোবটটি গ্রহটির লাল মাটি থেকে সংগ্রহ করতে পারবে নমুনা, নভোচারী অথবা মহাকাশচারীকে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি মেরামত, সুইচ অন অফ করার পাশাপাশি ছোটখাটো কাজ করতে পারদর্শীও সে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতাও দেওয়া হয়েছে এই যন্ত্রে, যাতে অনেক সমস্যা নিজে থেকে অনুধাবন করতে পারবে এটি। নিজেদের নির্মিত রোবটটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। শেষ মুহূর্তের সংযোজন বিয়োজনের কাজ চলছে রোবটের। দিন রাত ল্যাবে ব্যস্ত সময় পার করছেন টিম অ্যাটেন্ডেন্টের 13 সদস্য। কেন আমরা এটা পার্টিসিপেট করব না, সো সেভাবেই আমাদের একজন ফ্যাকাল্টি ছিলেন, নাম মিস্টার আলারাবি। উনি আমাকে ইন্সপিরেশন দিলেন যে প্রণব, আমরা একসাথে মিলেই কাজ করি, সো আমরা কিছু একটা করতে পারবো। ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ নিজেরাই তৈরি করেছে বলে দাবি টিম অ্যাটেন্ডেন্টের। এই বিশেষত্বর কারণেই 1 থেকে 5-এর মধ্যে থাকার ব্যাপারে আশাবাদী এসব তরুণ বিজ্ঞানীরা। শুরুতে ছিল একবারে র লেভেলে স্টুডেন্ট অ্যান্ড টিচার্স কম্বাইন একটা ওয়ার্ক, পরবর্তীতে হয়ে গেল কি এটা একটা ইউনিভার্সিটি লেভেল ওয়ার্ক। এখন যেটা হয়েছে যে এটা আসলে পুরো বাংলাদেশ লেভেল, এখন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। টিম অ্যাটেন্ডেন্টের সাথে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে আইইউবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। ওরা যখন প্রথম আমার কাছে এসেছিল, অফকোর্স আই হ্যাড ডাউট ইন মাই মাইন্ড, অস্বীকার করার কিছু নাই। তারপরেও আই ট্রাস্টেড দেম এন্ড চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করতে পারছি। বাট প্রত্যেকটা পার্ট, 3টা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন, সবগুলোই আসলে ভেরি চ্যালেঞ্জিং টাস্ক ফর আস। আগামী 1 জুন থেকে আমেরিকার ইউটাহ অঙ্গরাজ্যের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে বিভিন্ন দেশের 36 দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এ কারণে হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দিন আর রাত মিলে 1 ঘন্টাও পানি পান না তারা। রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিক কার্যক্রমেও নানা ধরনের অসুবিধায় পড়ছেন বলে জানান তারা। পানির এমন সংকটের মধ্যে ঢাকা ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তাদের। বিস্তারিত তোহা খান তামিমের রিপোর্টে। মিরপুর 11 নম্বর সেকশনের সবুজ বাংলা আবাসিক এলাকার বাসিন্দারা এভাবেই প্রতিদিন পানির কলস আর বালতি নিয়ে বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, পানি চাই, পানি। সবুজ বাংলা আবাসিক এলাকা ছাড়াও এভিনিউ 5, আদর্শনগর ও তালতলা বস্তি সহ মিরপুরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। ওয়াসার পাইপলাইনে দিনে রাতে কোনো সময়ই পানি আসছে না। এ অবস্থায় রান্না খাওয়া তো দূরের কথা, এমনকি বাথরুমে যাওয়ার মতো পানিও পাচ্ছেন না তারা। 3 দিন ধরে গোসল করতে পারতেছি না। একদিন গোসল করছি, আমি অসুস্থ মানুষ, একদিন গোসল করছি 2 মগ পানি দিয়ে। আমরা পানির বিল দিই না, বাতাসের বিল দিই, আমাদের অসহ্য বিল আসে, আমাদের রিডিং দেখা হয় না, কিছু দেখা হয় না। আমরা 1 আওয়ারও পানি যদি পাই, সেটা কর্মে লাগানোর মতো কোনো রকমের পানি পাচ্ছি না। পানি, গ্যাস, কারেন্ট এত কষ্ট করতেছি, আমাদেরকে দেখার মতো কেউ নাই। ভুক্তভোগীরা বলছেন, ওয়াসা কর্তৃপক্ষ পানির সরবরাহ নিয়ে অবহেলা করে আসছে। পানির জন্য হাহাকার হলেও তা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। যখন মিডিয়ার কোনো সংবাদকর্মী এই তথ্যটা জেনে ফেলে, সেই রাত্রেই পানি দিয়ে একটু দেওয়া শুরু করেছে, কিন্তু সেই পানিগুলো নোংরা। উৎপাত করার সময় নেতারা আসে, কাজের বেলায় নেতাও নাই, কমিশনারও নাই। একদিন কমিশনারও আসে নাই। কারে মারবো, কারে ধরবো, কার টাকা খাইবো, কেরা সাদাবাজি নিবে, এই বেলায় আসে। যদি 100 বাড়িতে দেন, আপনি 100 বাড়িতে আমাদের পেট পাইবেন, কোনো ডিউ, কোনো বিল নাই। তাহলে আমাদের জন্য এত অবহেলা কেন? আমাদের ম্যানেজমেন্ট কোথায়? এ ব্যাপারে ওয়াসার সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করা হলে কথা বলতে নিষেধ আছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। পরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনিও অসুস্থ বলে জানানো হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বরিশালে একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে রোগীদের মাঝে বিতরণের সরকারি ওষুধ। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ শ্রেণীর স্টাফ কোয়ার্টারের সামনের পুকুরে ওষুধগুলো দেখতে পান বাসিন্দারা। কিছু ওষুধ পুড়িয়েও দেওয়া হয়েছে। বাসিন্দারা জানান, ওষুধগুলোর প্যাকেটে সরকারি লোগো রয়েছে। এসব ওষুধের মেয়াদ রয়েছে 2018 থেকে 2019 সাল পর্যন্ত। ফেলে দেওয়া ওষুধগুলোর মধ্যে এখন পর্যন্ত 13 ধরনের ওষুধ চিহ্নিত করা গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। পুকুরের ভেতরে কিছু ঔষধ ভাসতে দেখি, সরকারি ঔষধ হসপিটালের, যেগুলি ডেট আছে। সকাল থেকে ভাসমান অবস্থায় সরকারি ওষুধ দেখা যাইতেছে, এদের কারা ফালাইছে কিছু বলা যাইতেছে না। যে কোনো সরকারি প্রতিষ্ঠানের এতে কোনো সন্দেহ নেই। এখন হয়তো কোথাও চুরি হয়েছে, বেচতে পারি নাই, যেহেতু মোড়ক আছে ফেলে দিতে পারি, যেখানকারই হোক এটা আমরা তদন্ত দেখতেছি। আমরা অনেক টাকার মানে একটু দামি ওষুধ, ওগুলো সরকারি ওষুধগুলো ভাসতেছে। তো এখন এটা দেখার পর আমার সিনিয়র অফিসারদের জানানো হয়েছে, পরবর্তীতে আমরা এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। নার্সদের বাদ রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার মিজানুর রহমান। সকালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশনের রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৩ নম্বর ধাপ হল সবার জন্য সুস্বাস্থ্য, যা নিশ্চিত করতে নার্সদের ভূমিকা অপরিসীম। তাই ডাক্তারদের, নার্স সহ হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মচারীর সঙ্গে সদাচরণ করার আহ্বান জানান তিনি। এছাড়া কর্মরত নার্সদের উপস্থিতিতে রক্তদানের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের নেতারা। হেলথ টিমের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে নার্স। ডাক্তার, নার্স, 4th ক্লাস, 3rd ক্লাস সব কর্মকর্তা কর্মচারী মিলাই সামগ্রিকভাবে যদি আমরা একটা টিম এফোর্ট দিতে পারি, একটা সম্মিলিত প্রচেষ্টা অংশগ্রহণ করতে পারি, তাহলে পরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হবে। হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। অনুষ্ঠানে হিন্দু পরিষদের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন পাশ ও মন্ত্রণালয় গঠন, শারদীয় দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি সহ 5 দফা দাবি তুলে ধরেন তারা। দেখছেন দুপুরের সময়। এখন নতুন বাংলা লিংক সংযোগে বছর জুড়ে সোশ্যাল মিডিয়া একদম ফ্রি। বাংলা লিংক। যুক্তরাষ্ট্রে অভিবাসীদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে ট্রাম্প প্রশাসনের অপচেষ্টা নিউ ইয়র্কে সফল হবে না বলে মন্তব্য করেছেন মেয়র বিল ডি ব্লাজিও। এশিয়া প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মান্থ উপলক্ষে মেয়রের সরকারি বাসভবনে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশি সহ এশিয়ার বাসিন্দাদের এভাবে আশ্বস্ত করেন মেয়র ব্লাজিও। তিনি বলেন, নিউ ইয়র্কের পুলিশ বন্ধু হিসেবে সবসময় অভিবাসীদের পাশে থাকবে। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ছবিতে শিহাবউদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। এশিয়া প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মান্থ উপলক্ষে নিউ ইয়র্কের এশীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সম্মানে নিজ সরকারি বাসভবনে অভ্যর্থনার আয়োজন করেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ও ফার্স্ট লেডি শার্লিন ম্যাক্রে। বাংলাদেশি সহ বিভিন্ন এশীয় কমিউনিটির 5 শতাধিক প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেয়র বিল ব্লাজিও নিউ ইয়র্কবাসীদেরকে নির্ভয়ে ট্রাম্প প্রশাসনের বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অভিবাসীদের অবদানেই নিউ ইয়র্ক নিরাপদ এবং সমৃদ্ধির শহরে পরিণত হয়েছে। আমরা এখানে বিদ্বেষকে প্রশ্রয় দিতে পারি না। অভিবাসীদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান ইমিগ্রেশন কমিশনার নিশা আগরওয়াল। এই শহরে অনেক এশীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রয়েছেন। তারা প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে নিউ ইয়র্কের সমৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছেন। আর নিউ ইয়র্ক প্রশাসনও তাদের নিরাপত্তার পাশাপাশি কাগজপত্রহীন অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তার ব্যবস্থা করেছেন। নিজেদের উন্নয়নে কমিউনিটিকে আরো সচেতন ও সংঘবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা। আমি চাচ্ছি যে বাঙালিদের হলো সিটি সার্ভিসেস যে আছে, আইটি এনওয়াইসি নতুবা অ্যাকশন এনওয়াইসি, আমি চাচ্ছি যে মানুষের এই অ্যাক্সেসটা থাকবে। বাঙালিরা লন্ডনে থাকে, মেনি জেনারেশনস, ওরা ওখানে এমপি, ইনশাআল্লাহ আমরা এখানে এমপি হতে পারবো, কিন্তু সময় লাগবে। কমিউনিটির সহায়ক যে সমস্ত তহবিল আছে, যে সমস্ত সিটির ফান্ড আছে, সেখান থেকে আমরা সুযোগ সুবিধা অর্জন করতে পারবো। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অর্জন বলে আমি মনে করি। অভিবাসী হিসাবে অবদানের জন্য লস অ্যাঞ্জেলেসের ডেইলি শোর স্বনামখ্যাত মুসলমান কৌতুক শিল্পী ভারতীয় বংশোদ্ভূত মিনাজ হাসানকে অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন মেয়র ব্লাজিও। নিউ ইয়র্ক নগরীতে বর্তমানে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অভিবাসীর সংখ্যা 13 লাখ, আর কাগজপত্রহীন অভিবাসী রয়েছে 5 লাখ।
শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ত্রিদেশীয় সিরিজের খবর। নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ। ডাবলিনের মেলাহিট ক্রিকেট গ্রাউন্ডে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। প্রস্তুতি ম্যাচে জয়ের ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখতে চায় বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মাশরাফি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টা 45 মিনিটে। 25 ফেব্রুয়ারি 2011 বিশ্বকাপের মঞ্চে বাঘের গর্জনে কেঁপে উঠেছিল মিরপুরের আকাশ। টাইগারদের বারুদে পারফরমেন্সে 27 রানের হারের লজ্জায় পড়েছিল আয়ারল্যান্ড। দেশের মাটিতে আইরিশদের বধ করে আসরে প্রথম জয়ের উল্লাসে ভেসেছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 25,000 দর্শক। দীর্ঘ 6 বছর পর ত্রিদেশীয় সিরিজের মঞ্চে মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে খেলা 3টি প্রস্তুতি ম্যাচের একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও পরের দুটিতে দারুণ জয় পেয়েছে হাথুরুর শিষ্যরা। 3 ম্যাচে বাংলাদেশ তুলেছে 1053 রান। সেঞ্চুরি এসেছে মুশফিক ও সাব্বিরের ব্যাট থেকে। এছাড়া রান পেয়েছেন তামিম, সৌম্য ও ইমরুল। ব্যাটসম্যানদের মতো বোলাররাও নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছেন। এবার মূল মঞ্চে নামার পালা। তবে প্রথম ম্যাচের আগে ঘুরে ফিরেই আলোচনায় আসছে টাইগারদের র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি। এই সিরিজের 4টি ম্যাচে জিতলে 2019 বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে মাশরাফিরা। তবে শঙ্কাও আছে, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ ও আয়ারল্যান্ডের কাছে একটি ম্যাচ হারলেই পয়েন্ট নেমে আসবে 87-তে। এতে করে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে নেমে যাবে মাশরাফিরা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় এই সিরিজে ভালো করতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ। সবাই ফিট আছে এবং যতদূর সম্ভব তারা অ্যাডজাস্ট করেছে ওয়েদারের সাথে। একটু ডিফিকাল্ট, কারণ ইংল্যান্ডে যখন এসেছি তখন একটু ঠান্ডা ছিল বেশি, এখন আবার ওয়েদারটা একটু ভালো। সো ফার যদি এরকম থাকে আমার মনে হয় যে ভালো হবে আমাদের জন্য। আমরা যদি এখানে ভালো করি এটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেল্প করবে। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি। অধিনায়কের দায়িত্বে থাকবেন সাকিব আল হাসান। দলীয় শক্তি ও অতীত পরিসংখ্যান সব বিভাগে আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দু দলের 7টা ওয়ানডের মধ্যে 5টিতে জয় পেয়েছে টাইগাররা, 2টিতে জয় আছে আয়ারল্যান্ডের। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সহ 2জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে সত্যতা। ব্রিফিংয়ে ডিএমপি। অন্যদের গ্রেফতারে চলছে অভিযান। রাজশাহীর গোদাগাড়িতে অপারেশন সান ডেভিল সমাপ্ত ঘোষণা। জঙ্গি আস্তানা থেকে বোমা, পিস্তল ও গুলি উদ্ধার। পুলিশ হেফাজতে উদ্ধার হওয়া নারী ও 2 শিশু। নানা সমস্যার মধ্যে চলছে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম। শিক্ষার্থীদের ভোগান্তি চরমে, সংকটের কথা স্বীকার করে ধৈর্য ধরার পরামর্শ কর্তৃপক্ষের। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র শবে বরাত পালিত। নামাজ, জিকির, আজকার সহ রাতভর নফল ইবাদত। মহান আল্লাহর রহমত কামনা। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু টাইগারদের। দেশের বাইরে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।